আসসালামু আলাইকুম। গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন, তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম। পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে, এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো, তাতে বিএনপি মনে করেছিল যেহেতু সরকার এখন বিপদে, তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তড়িঘড়ি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। কিন্তু বিএনপি আবারও যে হুঙ্কার, হুঁশিয়ারি, হাত ডাক ছাড়ছে, ঠিক যেই মুহূর্তে বুধবার রাজধানীতে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতারা হুঙ্কার দিলেন, সেই সময় জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপিকে। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোকের সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করলেন, সেখানে তিনি আবারও সেই পুরনো ঢোল পিটালেন, আবারও সেই কথা পুনর্ব্যক্ত করলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির নেতারা, শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো আজকে দিলেন, আবারও সেই নরম গরম হুঙ্কার, নরম গরম হুঁশিয়ারি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বলবো, তার আগে একটু বলি যে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান কি মন্তব্য করেছেন, মির্জা আব্বাস বা সালাউদ্দিন আহমেদের মতন লোকজনেরা কি বক্তব্য দিয়েছেন। তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আবারও বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর সবাইকে বলছি আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, অল্প সংস্কার না বেশি সংস্কার, এ নিয়ে চলছে টালবাহানা। মির্জা আব্বাস বললেন যে এই সরকার আওয়ামী লীগের চেয়েও দেশের ক্ষতি বেশি করছে। আর সালাউদ্দিন আহমেদ তিনি বেশ ভালো কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, নিরপেক্ষ সরকার, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। মোটামুটি এই হচ্ছে মোটা দাগের কথাবার্তা, এই সেই পুরনো হুঙ্কার। বিষয়টা হচ্ছে যে সরকার তো বিপদে ছিল, এটা আমরা সবাই জানি, যার কারণে পদত্যাগের নাটকটি করা হলো, এটিও আমরা সবাই জানি। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা তো পদত্যাগ চাইনি, সেই কথায় আবার তিনি বুধবার বললেন। বিএনপি ওই দিন গিয়ে কি করেছিল, সেই দিনই তো বলেছিলাম যে বিএনপি গিয়ে যে ভাষাতে কথা বলল, তাতে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারল। ওই দিনই আমি মন্তব্য করেছিলাম। সাংবাদিকদের প্রশ্ন ছিল, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে বেরিয়ে এলো, তখন বিএনপি কি কি দাবি করেছে, পুরনো দাবিগুলোর সঙ্গে নতুন করে একটি দাবি ছিল 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। তো প্রধান উপদেষ্টা কি বললেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে তিনি তা দেখবেন। অথচ সরকার তখন যে দুর্বল অবস্থায় ছিল, তখন বিএনপি যদি বলতো যে 24 ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিতে হবে, পদত্যাগের কোনো দাবি দরকার ছিল না, কিন্তু সেই কথাই তারা বলতে পারল না। এখন সরকার পদত্যাগের নাটক করছিল বা প্রধান উপদেষ্টা পদত্যাগের নাটক করছিল, এখন তো সাধারণ মানুষের মনে হচ্ছে যে বিএনপি সম্ভবত নাটক করছে। আমি সবসময় একটা কথা বলি, নরম গরম সুরে কথা বলছে, এক পা এগোই 2 পা পিছই, আবার কখনো কখনো বলে আপনি সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট হতে দিন না, আবার কখনো কখনো হুঙ্কার ছাড়েন যে আমরা এ করলে সে করলে বাংলাদেশ এ হয়ে যাবে, সরকারের পতন ঘটবে। এইসব কথা সরকার কানে তুলবে না, স্পষ্ট। প্রধান উপদেষ্টা তিনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন আবারও, এত বড় ঘটনার পরে। ওই দিন রাতেই তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা যা বলেছেন, তিনি এক কথার মানুষ। আগে তো বলা হতো যে সংস্কার বড় হলে 2026 জুনের মধ্যে নির্বাচন, আর ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন আর সেই সব কথা বলা হচ্ছে না। এখন ছোট বড় এসব কথাবার্তা তাদের কাছে, নিজেদের কাছে এখনো অবান্তর। তারা এখন সে জুন নিয়েই আছেন। কেন জুন নিয়ে, এই প্রশ্নটি মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই গুঞ্জন আকারে ছড়াচ্ছে, প্রশ্নগুলো উঠছে, সেগুলো আরো তীব্র হচ্ছে, প্রকট হচ্ছে। কি করতে চায় সরকার, সরকারের কৌশলটি কি,
এবং বিশেষ এজেন্ডা নিয়ে সরকার এগোচ্ছে। এদেশে নির্বাচন জুনেও হবে না, লিখে রাখুন। ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন জুনেও হবে না। তারা যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এটা তো এখন স্পষ্ট। বিমান বাহিনী প্রধান বুধবার একটি অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না। আমরা জানি না সেনা প্রধান, নৌবাহিনী প্রধান তারা যে ভাষাতে কথা বলছেন দেশের স্বার্থে নিঃসন্দেহে কথা বলছেন, কিন্তু কারোর কোনো কথাতে সরকারের কোনো প্রকার টনক নড়ছে না, বড় এক রহস্যের মধ্যে মানুষ। এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে জঙ্গিবাদ, মৌলবাদ নিয়ে কথা উঠছে, প্রশ্ন উঠছে, তাতেও সরকার কিছু যায় আসে না। বরং মৌলবাদের আস্ফালন যেভাবে দিনে দিনে বাড়ছে, একই সঙ্গে এই কথাটিও আবারও আমি একটু মনে করে দিতে চাই, ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে প্রসিকিউটর নিয়োগ হলো, নতুন করে চিফ প্রসিকিউটর সহ, তার যে আবার পরামর্শ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, এবং তখনই মন্তব্য করা হয়েছিল যে তাজুল ইসলাম ছিল আসামি পক্ষের আইনজীবী, তাকে করা হলো রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর। সেই টবি ক্যাডম্যান যে জামাতে পরামর্শক ছিলেন, এই কথাগুলো আমরা অসংখ্যবার বলেছি এবং সেটি আবার প্রমাণ হচ্ছে। এখন মুক্তিযুদ্ধকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা তো আমরা দেখছি। সেই ট্রাইব্যুনালের মাধ্যমে এখন যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত হয়েছিল, যারা দণ্ডিত হয়েছিলেন, তারা আস্তে আস্তে খালাস পেয়ে যাচ্ছেন, খালাস পাবেন আরও যারা আছেন। এবং এই কথা তো আগেও বলেছি যে সময় বোধহয় খুব বেশি দূরে নয়, মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে, এটা সাধারণ মানুষও বলছেন। তার মানে কি আমরা কোথায় অবস্থান করছি এটি কল্পনা করা যায়? প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন, সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে, তারা দেখাতেই থাকবে। বিএনপির কপাল পড়লো না কি হলো, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেটা আমি বলছিলাম যে বিএনপি নাটক করছে কিনা, তারাও কারোর সাথে কোনো আলাপ আলোচনা বা গোপন সমঝোতা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এখন বিএনপি এগুলো বুঝতে পারছে কি পারছে না সেটি আমরা জানি না। আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশি নীতি নির্ধারকদের কাতার সফরের হেডেক, কাতার থেকে কি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। রহস্যজনক কাতার যদি বলি শিরোনামটা খুব সংক্ষেপে, সেটিও ভুল হবে না। তার আগে দেখে নেওয়া উচিত বা জানা উচিত কাতার আজ থেকে শতবর্ষ আগেও কাতার আসলে ছিল জেলেদের এবং মুক্তা চাষীদের দেশ। গত শতকের 40-এর দশকের পর থেকে কাতারে যখন থেকে তেল আবিষ্কৃত হলো এবং পরবর্তীতে গ্যাস আবিষ্কৃত হলো, কাতারের অর্থনীতি হু হু করে উপরের দিকে উঠে গেল। এবং কাতারকে যদি বলেন যে এটি একটি প্রাইভেট কোম্পানি, তাহলে ভুল হবে না। এটিকে দেশ বললে আসলে ভুল হয়, কারণ কাতারে কোনো গণতন্ত্র নেই, কাতারে কোনো নির্বাচন নেই। কাতারে কোনোদিন নির্বাচনের কথা শুনেছেন? শোনেননি। মধ্যপ্রাচ্যের তেল গ্যাস সমৃদ্ধ একটি দেশ এবং পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যতগুলো সামরিক ঘাঁটি আছে, কাতারে সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি হচ্ছে কাতারের। কাতার এই ধরনের দেশ, এখানে গণতন্ত্রের চর্চা করার প্রয়োজন হয় না। অন্যকে লিজ দেয়, নিজের ভূমি দিয়ে তারা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চালায় একটি দেশ। এই দেশটি হচ্ছে কাতার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাতার সফরের হিড়িক শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এপ্রিলের শেষ সপ্তাহে 4 দিনের সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মের প্রথম সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 দিনের সফরে গিয়েছিলেন কাতারে। মধ্য মেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সফরে এসেছিলেন। 3 দিন আগে 25 মে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাতার সফরে গিয়েছিলেন এবং গতকাল 27 মে তিনি দেশে ফিরে এসেছেন। তার আগে 22 মে শনিবার বাংলাদেশের মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন
22 মে তিনি বাংলাদেশ ছাড়েন এবং দোহাগামী একটি ফ্লাইটে ওঠেন। সেটি দেখে ধারণা করা গিয়েছিল বা মনে হয়েছিল যে তিনি মনে হয় নিজ দেশে ফিরে যাচ্ছেন, কিন্তু তারও নাকি চূড়ান্ত গন্তব্য হচ্ছে কাতার। কেন? আরো আসছি। এবং আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামাতের আমির কাতার সফরে যাচ্ছেন, যাবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যে কোনো সময় কাতারের উদ্দেশ্যে, দোহার উদ্দেশ্যে উড়াল দেবেন। কি ঘটছে, কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে? কাতারকে কি আমাদের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার, কাতারকে কি হাফ করা হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত উড়ে আসছেন, মার্কিন কর্মকর্তারা কাতারে আসছেন। কেসিয়ান জ্যাকবসন কিংবা খলিলুর রহমান কাতার সফর করছেন। খলিলুর রহমান কাতারের আমিরের মেয়েকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প সফরের আমন্ত্রণ জানানো এবং আরো কিছু আলাপ। আসলে অনেক আলাপ তো বাইরে আসে না, কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে কাতার, মধ্যপ্রাচ্যের দেশ কাতার একটা রহস্যের সৃষ্টি করেছে, রহস্যের জাল বিস্তার করছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা একের পর এক কাতার যাচ্ছেন। সর্বশেষ জামাত আমির কাতারে যাচ্ছেন। এজেন্ডা কি? যদিও জামাত আমিরের কাতার সফরের এজেন্ডা বিষয়ে সঠিক কোনো কিছু জানা যায়নি, কিন্তু আপনারা জানেন যে গত শনিবার জামাত আমির এবং জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন। আবার যেটি জানা যাচ্ছে, পরশুদিন 26 মে জামাতের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে আবারও সাক্ষাৎ করেছেন দোহা সফরের, কাতার সফরের আপডেট জানাতে। আসলে কি হচ্ছে? কাতার থেকে কিন্তু অতীতেও নানা দেশ নিয়ে পরিকল্পনা হয়েছে। এই যে আফগানিস্তানে যখন মার্কিন সেনা প্রত্যাহার হলো সেই সময় আগে পরে সেখান থেকে পরিকল্পনা হয়েছে, কাতার থেকে। কাতার ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এবং এই যে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ, সেখানকার ব্যাপারেও কাতারে কিন্তু আলোচনার হাব ছিল। কাতার হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র কাতারকে সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে কাউন্ট করে এবং কাতারকে কেন্দ্র করে আসলে অনেক কিছু ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট পরিকল্পনা, আপনারা জানেন বাংলাদেশে মিয়ানমার রাখাইন রাজ্যে করিডোর পরিকল্পনা। এই মুহূর্তে মনে হচ্ছে বা মনে হতে পারে যে বিষয়গুলো মনে হয় একটু ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আসলে কি ঘুমন্ত আছে? রহস্যের জাল, রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ একই সাথে এত মানুষের কাতারে যেতে হবে কেন? পর্যায়ক্রমে যেতেই আছে। অর্থাৎ আমার কাছে যেটি মনে হচ্ছে যে কাতার যেন বাংলাদেশ নিয়ে, এর আগে আমি বললাম যে আফগানিস্তান পরিকল্পনায় কাতার ছিল, এর আগে বললাম যে ইসরায়েল প্যালেস্টাইন পরিকল্পনায় কাতার ছিল, আজকে বাংলাদেশ মার্কিন তৎপরতায় বাংলাদেশ নিয়ে কাতারে কি পরিকল্পনা হচ্ছে সেটি এক বড় ধরনের রহস্য। কারণ কাতার এমন একটা দেশ, ওই যে বললাম একসময় জেলেদের দেশ ছিল, মুক্তা চাষীদের দেশ ছিল, সমুদ্রে মাছ চাষ, মাছ ধরা যাদের পেশা ছিল, আজকে তারা তেল গ্যাস সম্পদে সমৃদ্ধ হয়ে উন্নত দেশ হয়েছে এবং সেখানে কোনো গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, সামরিক ঘাঁটি আছে। আমি বললাম যে বৃহত্তম ঘাঁটি, সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের। অর্থাৎ আমেরিকাকে এক প্রকার লিজ দিয়ে দেশটা চালাতে হয়। এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাতে হয় আমেরিকাকে লিজ দিয়ে, আমেরিকাকে ভাগ দিয়ে, এবং সেই দেশ থেকে বিভিন্ন দেশ নিয়ে পরিকল্পনা হয়। বাংলাদেশ নিয়েও কি পরিকল্পনা হচ্ছে? আমার প্রশ্ন। এই যে জামাতের আমির আজকে যে যাচ্ছেন, তার আলাপের এজেন্ডা কি? তিনি কার সাথে সাক্ষাৎ করবেন কি জানি না, কিন্তু তিনি যে দোহায় যাচ্ছেন এটি এক প্রকার নিশ্চিত। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি আছে প্রধান বড় রাজনৈতিক দল, বিএনপি তো এখন কোনো নীতি নির্ধারণেই নেই মনে হচ্ছে অবস্থা দৃষ্টে। সেই জায়গা থেকে জামাত আমির যাচ্ছেন, সবকিছু মিলে সত্যিকার অর্থে এক অপার রহস্য এবং বিষয়খানা রহস্যজনক। এখনো পর্যন্ত ডিপ স্টেট পরিকল্পনা থেমে যায়নি, পুরোপুরি পরিকল্পনা হচ্ছেই, নতুন নতুন পরিকল্পনা আসছে। এখনো পর্যন্ত করিডোর পরিকল্পনা থেমে যায়নি, নতুন নতুন পরিকল্পনার জন্যই, নতুন নতুন আলাপ আলোচনার জন্যই কাতারকে বাংলাদেশের নীতি নির্ধারকদের হাব করা হয়েছে। ওদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে এত বেশি আসলে
এটি চোখে লাগে, দেখা যায়, কিংবা বাংলাদেশ থেকে নীতি নির্ধারকরা যদি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, সেটি চোখে লাগে, দেখা যায়। অন্যান্য দেশ, পৃথিবীর অন্যান্য মার্কিন প্রতিপক্ষ যারা আছে, তারা দেখে ফেলে, বুঝে ফেলে। আমি জানি না কাতারে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। এগুলো দেখতে হলে, জানতে হলে, বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এছাড়া আমাদের উপায় নেই। এই মুহূর্তে আলাপটা শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশে